এইচভিএসি যে ট্রান্সমিশন সিস্টেম আছে সেটার অ্যাডভান্টেজ কি কি আছে? চেষ্টা করো বলার। আমি এটার জন্য ইয়েতে দিয়েছিলাম তোমাদের এইচভিএসির উপরে, যে বললাম যা যা দরকার আছে এইচভিএসির উপরে একটা আলাদা পিডিএফ আমি গুগল ক্লাসরুমে প্রোভাইড করে দিয়েছিলাম। কেউ বলতে পারবে যে এইচভিএসির বেসিক অ্যাডভান্টেজ কি কি ছিল? ম্যাম, লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার করতে পারি লং ডিস্টেন্স। হুম, ঠিকই বলছো, বলো। আর আর ম্যাম মনে আসছে না, এটাই মনে ছিল। লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার যদি আমি ট্রান্সমিট করতে পারি তাহলে আমার কি লাইনের কি বাড়তে পারে? আমি ইয়ে বলছিলাম না, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম মনে আছে, কন্ডাক্টরের সাইজ কম লাগে, ডিক্রিজ দ্য সাইজ অফ কন্ডাক্টর। হুম। ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া কন্ডাক্টরের কম লাগে। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো তাহলে, সবাইকেই বলছি, ডিসঅ্যাডভান্টেজ তাহলে কি? অ্যাডভান্টেজ যদি একটা হয় তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? করোনা হুম। আর করোনা লাগবে ম্যাম, ওই ইনসুলেশন রিকোয়ারমেন্ট লাগবে ওর। আচ্ছা, আর ম্যাম স্টেবিলিটি। হ্যাঁ, ভেরি গুড। আর সুইচ গিয়ার প্রোটেকশন। একটু জোরে বলো, কথাগুলো কেটে কেটে আসছে মাঝে মাঝে। ম্যাম সুইচ গিয়ার প্রোটেকশন ভালো হবে। না 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 না, এইগুলো না, মানে আর একটু ভাবো, ঠিকঠাক সবাই ঠিক দিকেই উত্তর দিচ্ছ, বলো আর কি কি বলেছিলাম, অনেকগুলো হেভি সাপোর্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড, হেভি সাপোর্ট। আর স্কিন এফেক্ট ম্যাম। ইয়েস, স্কিন এফেক্ট। রেডিও ইন্টারফারেন্স। হুম, একদম একদম ঠিক আছে। আচ্ছা, শুভঙ্কর আর অর্ঘ্য এখন জয়েন করলো না, কারণ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। শুভঙ্কর আর অর্ঘ্য, আচ্ছা, করোনা এফেক্ট বা করোনা লস যেভাবে হয়, প্রসিডিওরটা মনে আছে, মানে কিভাবে ফর্ম হচ্ছিল? অনেক চেষ্টা করো অন্তত বলার, পুরোটা না পারলে আমি মাঝখানে মাঝখানে হেল্প করে দেবো, বাট চেষ্টা করো বলার, মানে করোনা এফেক্টটা অ্যারাইজ করছে কি করে? একদম কমন সেন্স দিয়ে বলো, একদম সিম্পল ওয়েতে ভেবে বলো। এগুলো বেসিক কোয়েশ্চেন, এগুলো কিন্তু ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, নট অনলি মানে জাস্ট ফর ক্লাস টেস্ট বা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। করোনা লস কিভাবে, মানে কিভাবে ফর্ম হচ্ছে, করোনা যে ফর্মটা হচ্ছে কিভাবে ফর্ম হচ্ছে দুটো লাইনের মধ্যে? ম্যাম ডিস্টেন্স যদি ডায়ামিটারের থেকে কম হয়, মানে ডিস্টেন্স বিটুইন কন্ডাক্টর, বলো, বলতে থাকো। ডিস্টেন্স যদি ডায়ামিটারের থেকে কন্ডাক্টরের ডায়ামিটারের থেকে কম হয়, তখন কি হবে? তখন করোনা লসটা হতে পারে আর কি। ডায়ামিটার বা ডিস্টেন্স যদি কম হয় তাহলে করোনা লস হতে পারে। হ্যাঁ ম্যাম। ঠিক ঠিক করে বলছো তো? ডিস্টেন্স কম হলে তো ডিস্টেন্স বেশি হলে কি? দুটো লাইন তুমি যত দূরে রাখছো তত কি এই যে ইন্টারফারেন্স যেটা, সেটার প্রবণতা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? ম্যাম ডিস্টেন্স, ডিস্টেন্স হ্যাঁ বেশি হলে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ডিস্টেন্সটা বেশি রাখতে হবে। তারপর তারপর বলো। আচ্ছা, ডিস্টেন্স একটা ফ্যাক্টর, হ্যাঁ, তারপর বলো। দুটো কন্ডাক্টরের মধ্যে ডিস্টেন্সটা বাড়ালাম, তারপর ম্যাম অ্যাটমসফিয়ারের
তখন কি হয়? মশা আচ্ছা দুটো আমাকে বলো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি ফ্লো হচ্ছে? ভোল্টেজ, হুম, শুধু ভোল্টেজ না হাই ভোল্টেজ? হাই ভোল্টেজ। হুম, এবার বলো। অনেকটা বলে দিয়েছি, এবার বলো। হাই ভোল্টেজ ফ্লো করলে এয়ারের মধ্যে কি হতে পারে? দুটো কন্ডাক্টরের মাঝখানে কি হতে পারে? ইলেকট্রিক ফিল্ড একটা জেনারেট হচ্ছিল না? হ্যাঁ, হুম, এবার বলো বলো। ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড একটা জেনারেট হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড জেনারেট হলে আমার কি হবে? দুটো কন্ডাক্টরের মাঝখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। যদি এটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় তাহলে মাঝখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ক্রিয়েট হয় তাহলে দুটো কন্ডাক্টরের মানে একটা সাউন্ড আসবে না না, তারপর কি ক্রিয়েট হবে? সাউন্ড তো পরে লাস্টে, তার মাঝখানে কি ক্রিয়েট হবে? মাঝখানে একটা ক্যাপাসিটেন্সের মতো কাজ করবে ডাইলেকট্রিক মিডিয়ামটা, কারণ আমার ব্রেকডাউন ভোল্টেজটা ব্রেক করে যাবে। ব্রেকডাউন ভোল্টেজ অফ এয়ার ব্রেক করে গেলে তখন মাঝখানে যে গ্যাপটা থাকছে সেটা কিসের মতো অ্যাক্ট করছে? অ্যাজ আ ক্যাপাসিটেন্স। তাহলে এবার কি বলছো? এবার এই এফেক্টের জন্য যে হয় একটা হিসিং সাউন্ড আমরা পাই, ঠিক আছে? একটা হিসিং সাউন্ড পাই, আর তার সাথে একটা কি কালারের গ্লো পাই? কি রঙের হয় যে গ্লোটা পাই? ভাইলেট গুলো প্রায়। হ্যাঁ ভায়োলেট, হ্যাঁ ভায়োলেট লুমিনাস গ্লো পাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি করোনা এফেক্ট কি করে কমাতে পারি? করোনা এফেক্ট কি করে কমাতে পারি? করোনা এফেক্ট কিভাবে কমাতে পারি বলতে পারবে? যদি ডায়ামিটার বাড়িয়ে দিই। ডায়ামিটার বাড়িয়ে দিয়ে ইনক্রিজ করে দিই তাহলে করোনা এফেক্ট কমতে পারে। ভেরি গুড ভেরি গুড। ডায়ামিটার যদি কন্ডাক্টরের বাড়িয়ে দিই তাহলে আমাদের করোনা এফেক্ট কম হতে পারে, কারণ করোনা এফেক্টের অ্যারাইজ হচ্ছে তখনই যখন আমি দুটো কন্ডাক্টরের মধ্যে ডিস্টেন্স যেটা গ্যাপিংটা রাখছি সেটা যদি কন্ডাক্টরের ডায়ামিটারের থেকে বেশি হয় সেই ডিস্টেন্সটা, তখনই হচ্ছে আমার করোনা হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা এটা গেল তাহলে করোনা। আচ্ছা হেভি সাপোর্ট নিয়ে আমি কি বলেছিলাম? হেভি সাপোর্ট, তোমরা এই ফ্যাক্টগুলো বলছো, হেভি সাপোর্ট, স্টেবিলিটি। হেভি সাপোর্ট নিয়ে কি বলেছিলাম? হেভি সাপোর্ট কেন একটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? সিম্পল, হেভি সাপোর্ট। বলো বলো। ম্যাম ট্রান্সমিশন লাইনের জন্য ম্যাম বড় বড় টাওয়ার লাগানো হচ্ছে। এক্স্যাক্টলি, এক্সট্রা, ভেরি গুড। এক্সট্রা টাওয়ার আমাকে বেশি কস্টলি টাওয়ার মানে ইনস্টল করতে হবে। টাওয়ার দিতে হচ্ছে, তারপরে ট্রান্সমিশনের জন্য কন্ডাক্টরও এক্সট্রা দিতে হচ্ছে, বেশি দিতে হবে। বিটুইন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড টু টাওয়ার ম্যাম। ভেরি গুড। আচ্ছা স্টেবিলিটি, স্টেবিলিটি স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করছে? ট্রান্সমিশনটা কতটা স্টেবল সেটা কার উপর ডিপেন্ড করছে? ম্যাম লাইনের লেন্থ। লাইনের উপর ম্যাম। একদম একদম একদম, লাইনের লেন্থ, ভেরি গুড, একদম ঠিক। তাহলে আমার যদি লাইনের লেন্থ বেশি বেড়ে যায় তাহলে কিন্তু যত অ্যামাউন্ট ট্রান্সমিট করব, যত লেন্থ বাড়বে তত লস বাড়তে থাকবে, ঠিক আছে? তাই একটা লিমিটেড লেন্থের মধ্যে আমাকে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন যেটাই হোক করতে হবে, যাতে আমার লিমিটিং মানে লাইনটাকে যদি লেন্থ অফ দ্য লাইনটাকে যদি লিমিট করে দিই তাহলে স্টেবিলিটি আমার ইমপ্রুভ হতে পারে, তাহলে আমার ওটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা আরেকটা ফ্যাক্টর কি আছে বলো? মানে এইগুলো তো একদম ঠিকঠাক বলেছো, আর মানে একদম বেসিক যেটা সেটা একটা পয়েন্ট মিস আউট করে গেছো। আমরা লাইনের মানে কন্ডাক্টর যে এলিমেন্ট গুলোতে তৈরি করা থাকে সেগুলো কি কি এলিমেন্ট? যে প্যাসিভ এলিমেন্ট গুলো থাকে। বলো 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 কি বলছিল বলো। ক্যাপাসিটর না, ক্যাপাসিটর। হ্যাঁ ক্যাপাসিটর, আর বুঝে যাচ্ছে, এটা মনে আছে ম্যাম, বলতে পারছি না। বলো বলো আর কি এলিমেন্ট আছে যেটা সব সময় আমরা মানে ওই তিনটে এলিমেন্টের মধ্যে ঘোরাফেরা করি? ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স। ইয়েস ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা এবার বলো, একটা আমি যদি এসি সোর্স, এটা খুব ভালো করে শুনবে, হ্যাঁ? এসি সাপ্লাই দিচ্ছি, ইয়েস অর নো? এসি সাপ্লাই দিচ্ছি, আমি এইচভি এসি নিয়ে কথা বলছি।
তাহলে এইচভিএসি সাপ্লাই দিচ্ছি, লাইনের মধ্যে এতগুলো কম্পোনেন্ট আছে, ঠিক আছে, এই তিনটে কম্পোনেন্ট সাপোজ আছে, তাহলে কোন দুটো কম্পোনেন্ট এসির সাথে যুক্ত, এসির উপর বেশি ডিপেন্ড করে, এসি পাওয়ারের উপর বলো, বা এসি কারেন্টের উপর? ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স। ভেরি গুড। তাহলে এবার বলো কি হতে পারে ডিসঅ্যাডভান্টেজ, বলো, একদম ঠিক পয়েন্টে হিট করেছে, এরপর বলো এরপর তাহলে কি হতে পারে? পরে তুমি অর্ধেক কনজিউম করে নেবে পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এবার ইন্ডাক্টর আর ক্যাপাসিটেন্সের নেচার কি বলো, নেচারটা বলো, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের নেচার বলো। বলতে গেলে মোট পাওয়ার স্টোর করে। কে লিডিং কে ল্যাগিং, কে লিডিং কে ল্যাগিং? একদম বেসিক কোয়েশ্চেন, আমি তোমাদেরকে দিয়ে বলতে চাইছি যাতে তোমরা আর কোনোদিন না বলো, কে লিডিং কে ল্যাগিং, একদম বেসিক কোয়েশ্চেন। ইন্ডাক্টর হচ্ছে লিডিং ল্যাগিং প্রপার্টি, আর ক্যাপাসিটেন্স হচ্ছে আমার লিডিং প্রপার্টি। এইবার আমি যখন এসি পাওয়ার ট্রান্সমিট করছি ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে, তখন এই এলিমেন্টগুলো থাকার জন্য একজন তাহলে কি কি প্রবলেম হতে পারে, একজন বেশি ল্যাগিং হয়ে যাবে, একজন বেশি লিডিং হয়ে যাবে, এর ফলে কি হবে, একটা ইমব্যালেন্স যে ক্রিয়েট হচ্ছে দুটো এলিমেন্টের মধ্যে, এটার ফলে একটা কি হবে, রিঅ্যাক্টিভ লস হবে, VAR ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ লস যেটা বলি, রিঅ্যাক্টিভ লস হওয়া স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আর ফেরান্তি এফেক্ট নিয়ে আগের দিন আমি কিছু বলেছিলাম, ফেরান্তি এফেক্ট না না, ওটা বাকি আছে তো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো মনে থাকবে, যেগুলো বললাম এখন ডিসকাশন হলো, এগুলো একদম মাথায় ঢুকে এগুলো বেসিক কোয়েশ্চেন, একদম ইন্টারভিউ লেভেলের কোয়েশ্চেন, এই পয়েন্টগুলো ভালো করে যদি মনে রাখতে পারো, মানে অনেক অনেক প্রবলেম, ক্রিটিক্যাল প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে, বেসিক আইডিয়া যেগুলো একটু রেখে দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফেরান্টি এফেক্ট। ফেরান্টি এফেক্টটা কি, আমি যে কারেন্টটা এসির মধ্যে, মানে এসি কারেন্ট যেটা আমার কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে, চার্জিং কারেন্ট যেটা ফ্লো করছে, সেটা কি হয়, যখন রিসিভিং সাইডে যায়, মানে হচ্ছে সেন্ডিং এন্ডটাকে আমরা বলি সোর্সের সাইড, লোড এন্ডটাকে বলি আমরা রিসিভিং এন্ড সাইড, ঠিক আছে? তো যখন আমার সোর্স থেকে আমি আমার লোডের দিকে কারেন্ট ফ্লো করাচ্ছি, মানে আমার সেন্ডিং এন্ড থেকে যখন রিসিভিং এন্ডে আমার কারেন্ট ফ্লো করছে, তখন কি হচ্ছে, যে ক্যাপাসিটেন্স যেটা থাকছে আমাদের লাইনের মধ্যে দিয়ে চার্জিং কারেন্ট, তখন আস্তে আস্তে কি হতে মানে কি হতে থাকে, মানে ক্যাপাসিটেন্স এফেক্টের জন্য আমার যে ভোল্টেজের ভ্যালুটা বাড়তে থাকে। তো এবার যদি আমার ভোল্টেজের ভ্যালুটা যদি বাড়তে থাকে, তাহলে আমার কি হবে, মানে যত আমার কারেন্ট রিসিভিং এন্ডের দিকে ফ্লো করছে, তত আমার ক্যাপাসিটেন্স এফেক্টের জন্য ভোল্টেজ ভ্যালুটা বাড়তে থাকছে, কারণ কিউ ইকুয়ালস টু সিভি, চার্জের ফর্মুলা কি, কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে এবার হচ্ছে এই যে চার্জিং কারেন্টের জন্য আমার ক্যাপাসিটেন্স বাড়ছে, ক্যাপাসিটেন্সের জন্য আমার পুরো ভোল্টেজটা মানে ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এবার যদি ভোল্টেজটা আমার ইনক্রিজ করে যায়, ইনক্রিজ করে গেলে আমার রিসিভিং এন্ড সাইডে কিন্তু আমি যে অ্যামাউন্ট অফ ভোল্টেজটা পাবো, তাহলে রিসিভিং এন্ডে যে ভোল্টেজটা পাবো সেটা সেন্ডিং এন্ড সাইডের থেকে আমার বেড়ে গেল। তাহলে এবার কি হবে, কোনটা সোর্স হিসাবে অ্যাক্ট করবে, রিসিভিং এন্ড সাইজের যদি আমার ভোল্টেজ বেড়ে যায় ভ্যালু, তাহলে কোনটা আমার সোর্স হিসাবে তখন অ্যাক্ট করা শুরু করবে? যে ভোল্টেজটা পেয়েছি ম্যাম সেটা। মানে যেখানে আমি রিসিভ করছি, মানে লোড সাইডে আমার ভ্যালু বেড়ে যাচ্ছে, মানে লোড এন্ডে আমার ভোল্টেজের ভ্যালু বেড়ে যাবে, তাহলে হ্যাঁ। তখন সোর্স হিসাবে অ্যাক্ট করা শুরু করবে। তাহলে কি হবে, সোর্স হিসাবে যদি অ্যাক্ট করা শুরু করে, তখন কি হতে পারে এফেক্ট, মানে তখন কি, মানে কিরকম ভাবে ওটা ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে বলো? ও লিড করবে। বলো, কথা কেটে যাচ্ছে, আরেকবার বলো। ওটা তখন লিডিং প্রপার্টি হয়ে যাবে। হ্যাঁ, মানে হ্যাঁ, এবার লিডিং যদি মানে বলছো, মানে লিড মানে ইট উইল বিকাম দ্য মেন লিড, তাহলে কি হবে, মানে এবার অ্যাকচুয়াল যে সোর্স, তার দিকে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, মানে রিসিভিং এন্ড সাইড থেকে আমার সেন্ডিং এন্ড সাইডে পাওয়ার ফ্লো করা শুরু করবে, ঠিক আছে? তাহলে এই এফেক্টটাকে আমরা বলি ফেরান্তি এফেক্ট, বোঝা গেছে? তাহলে ফেরান্তি এফেক্ট কি, আমার যদি রিসিভিং এন্ড সাইডে ভোল্টেজ সেন্ডিং এন্ড সাইডের থেকে বেড়ে যায়, মানে যদি VR বিকামস গ্রেটার দ্যান VS, তখন সেই এফেক্টটাকে বললেই আমরা ফেরান্টি এফেক্ট। আমি দেখবে যে পিডিএফটা যেটা দিয়েছি সেটার মধ্যে
কোন 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 লাইনের মানে লেন্থের জন্য কোন কোন লেন্থ অফ লাইনের জন্য কত পার্সেন্ট ভোল্টেজ রাইজ করতে পারে সেগুলোর কয়েকটা ভ্যালু দেওয়া আছে, যেমন 160 কিলোমিটারের জন্য 1.5%, 500 কিলোমিটার লাইনের জন্য 13%, আর 960 কিলোমিটারের জন্য হচ্ছে আমার 100%। ঠিক আছে, সেই জন্যই আমার ওই কোন প্রপার্টিটা চলে আসছে একটা স্টেবিলিটির মধ্যে, যেটা বললাম যে লেন্থ অফ লাইনটাকে কিন্তু আমাকে লিমিটেড রাখতে হবে। একটা হচ্ছে ফর স্টেবিলিটি, আরেকটা মানে হচ্ছে লস কমানোর জন্য, আরেকটা হচ্ছে আমার ফেরান্টি এফেক্টের উপর, ফেরান্টি এফেক্ট যাতে আমার না হয় সেটা একটা মাথায় রাখতে হবে। তাহলে টোটাল মোটামুটি 6 থেকে 7টা পয়েন্ট আছে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে সবাই গুগল ক্লাসরুমে এবার একটু পিপিটিটা খোলো, পিডিএফটা খোলো, যেটা অ্যাকচুয়াল পিপিটিটা আমি দিয়েছি সেটা একবার খোলো। খুলে আমাকে জানাবে। সবাই খুলেছো? হ্যাঁ। আচ্ছা, এইবার যেটা আসছে সেটা হচ্ছে আমি এবার স্টার্ট করছি। তোমাদের এখানে ম্যাক্সিমাম জিনিস আমি তোমাদের ডেলিভার করে দিয়েছি, যেগুলো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখানে দেখো কন্টেন্টের মধ্যে কি কি আছে। ফার্স্ট হচ্ছে পিএসি ট্রান্সমিশন, রিজনস ফর অ্যাডাপশন অ্যান্ড লিমিটেশন, তোমরা নিজেরাই বলে দিয়েছো। ঠিক আছে, তাহলে ইন অর্ডার টু ট্রান্সমিট লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার ওভার লং ডিস্টেন্স, মানে এক্সট্রা হাই ভোল্টেজ লাইনস আর ইউজড। তাহলে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন কত কত কিলো ভোল্টের মধ্যে হয়? একটা 345 কেবি, 400 কেবি, 500 কেবি আর 765 কেবি ম্যাক্সিমাম। The exact voltage required to qualify as an EHV transmission system differs from region to region. However, 765 kV is pegged as extra high voltage in most regions. মানে হাইস্ট লিমিট হচ্ছে তাহলে আমাদের কত ট্রান্সমিশনের এক্সট্রা হাই ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে 765 কেভি। তো নেক্সট ইতে চলে আসছি, রিজনস ফর অ্যাডাপশন। রিজনস ফর অ্যাডাপশন কি? The reason AC has traditionally been used rather than DC, that it is fairly easy to step up the voltage of an AC current up or down. AC ট্রান্সমিশনের জন্য বেসিক্যালি আমাদের মেন যেটা দরকার ট্রান্সফরমার, আমরা প্রপার্টিটা কি একটা এসি সাপ্লাইয়ের জন্যই কাজ করছে। তো যদি আমাকে এসি এইচভিএসি ট্রান্সমিট করতে হয়, স্টেপ আপ স্টেপ ডাউন করতে হয়, তার জন্য আমার এসি সোর্স ছাড়া কিন্তু পসিবল নয়, এসি সাপ্লাই ছাড়া পসিবল নয়। তো ইজিলি কন্ডাক্ট করতে পারছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আমার নেসেসিটি অনুযায়ী, আমি যেরকম ভোল্টেজ আমার প্রয়োজন আমি সেটাকে সেরকমভাবে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি যদি আমি এসি সাপ্লাই বা এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন আমি ইউজ করি। আচ্ছা, লিমিটেশন কি? লিমিটেশন যেগুলো এখন ডিসকাশন হলো, করোনা লস, হেভি সাপোর্টিং স্ট্রাকচার, ইনসুলেশন, সুটেবিলিটি বা স্টেবিলিটি যেগুলো দরকার, ফেরান্টি এফেক্ট, এনভায়রনমেন্টাল বা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা, এটা গেল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রিজিয়নাল গ্রিড সিস্টেম। তো রিজিয়নাল গ্রিড সিস্টেমটা কি? ইলেকট্রিক্যাল গ্রিড অর পাওয়ার গ্রিড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নেটওয়ার্ক which interconnects the generation, transmission and distribution unit. মানে একটা রিজিয়নাল গ্রিড, রিজিয়ন বলতে কি বলছি, সাপোজ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এইগুলো হচ্ছে পার্টিকুলার এক একটা দিকের এক একটা রিজিয়নের মধ্যে, মানে ইস্টার্ন রিজিয়ন, নর্থার্ন রিজিয়ন বা সাউদার্ন রিজিয়ন, এইগুলোর একটা পার্টিকুলার রিজিয়নকে ডিফাইন করা হচ্ছে। তো এবার এই পার্টিকুলার রিজিয়নে যে কটা মানে এক একটা রিজিয়নে যে গ্রিডগুলো ইনস্টল করা হবে সেইগুলোকে আমরা বলবো রিজিয়নাল গ্রিড। আর মাল্টিপল রিজিয়নাল গ্রিড কানেক্ট করে যেই গ্রিডটা ফলো করা হচ্ছে সেটাকে আমরা বলবো ন্যাশনাল গ্রিড। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট রিজিয়নাল গ্রিড কানেক্ট করে যে মেন গ্রিডটা ফর্ম করা হয় সেটাকে বলি আমরা ন্যাশনাল গ্রিড। আর ডিফারেন্ট রিজিয়নে যে গ্রিডগুলোকে ইনস্টল করা হচ্ছে সেটাকে আমরা বলছি রিজিয়নাল গ্রিড। ঠিক আছে, তাহলে রিজিয়ন বলতে এখানে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট বোঝাচ্ছে। ঠিক আছে, সেটা যে কোনো ইয়ে হতে পারে, স্টেট বা এরিয়া হতে পারে। তাহলে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেখা আছে স্লাইড 6-এ।
দেখো অনেকগুলো টাওয়ার ইন্টারকানেক্টেড আছে, ট্রান্সমিশন সিস্টেম বলে লেখা। জেনারেটিং স্টেশন আর ডিস্ট্রিবিউশনের মাঝখানে একটা, আর লোড সাইডে একটা যাচ্ছে। বাড়ির যে ছবিগুলো দেওয়া আছে দেখো। পেয়েছো সবাই ডায়াগ্রামটা? ম্যাম হ্যাঁ, তাহলে দেখো কতগুলো গ্রিড কানেক্টেড আছে টোটাল, পরপর সব ইন্টারকানেক্টেড। ঠিক আছে, তাহলে একটা দেখো এবার তাহলে বুঝতে পারছো যে এই যে ইন্টারকানেকশন অফ মাল্টিপল গ্রিডস ইজ বেসিক্যালি কল্ড, মানে অনেকগুলো গ্রিড, মানে অনেকগুলো রিজিয়নের গ্রিডকে আমরা মিলিয়ে বলছি একটা ন্যাশনাল গ্রিড। তাহলে এবার ধরো ইলেকট্রিক্যাল গ্রিড যদি বলে যে কিরকম ভাবে কানেক্টেড থাকে কিভাবে, তাহলে দেখো গ্রিডগুলো কি কি মাঝখানে আগে ইনস্টল করা হয়েছে। দেখো ডায়াগ্রাম থেকে বলো গ্রিডটা কার কার মাঝখানে আছে, মাঝখানে কি কি জোন আছে। দেখো টাওয়ারটার পাশাপাশি কি কি আছে, দেখো একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, তার আগে একটা জেনারেটিং স্টেশন আছে। একদম টপ মোস্টে যাও, দেখো টপ থেকে দেখো ট্রান্সমিশন সিস্টেমে দেখো দুটো জেনারেটিং স্টেশন থেকে নিচ্ছে, তারপর টাওয়ারটা থেকে আরেকটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন সিস্টেম দেখো ওখান থেকে একটা টানছে। নেক্সট দেখো একটা লোডে আসছে রাইট হ্যান্ড সাইডে, আবার ওই পার্টিকুলার ট্রান্সমিশন সিস্টেম থেকে আরেকটা ডিস্ট্রিবিউশন বা আরেকটা ট্রান্সমিশন সিস্টেমে আসছে, দেন আরেকটা ডিস্ট্রিবিউশন সিস্টেমে আসবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ট্রান্সমিশন যে টাওয়ারগুলো হবে বা ট্রান্সমিশন সিস্টেম যেখানে যে টাওয়ারগুলোতে জেনারেট হচ্ছে ট্রান্সমিশন এসে যেখানে পৌঁছচ্ছে, সেখান থেকে পার্টিকুলার যে ডিভিশনটা হচ্ছে সেখান থেকে বেসিক আমাদের গ্রিড ফরমেশনটা স্টার্ট হচ্ছে। তো জেনারেশন স্টেশন থেকে আমাদের ট্রান্সমিশনের সিস্টেমে আসছে, তারপর সেখান থেকে আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। তো এই ডায়াগ্রামটা জাস্ট যে দেখে রাখবে, এই ডায়াগ্রামটা আসবে না, ঠিক আছে, এক্সামের জন্য এত ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা কনসেপ্ট অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আচ্ছা ফ্যাক্টস, তোমরা যেটা আগের দিন বলেছিলে ফুল ফর্মটা মনে আছে? ফ্যাক্টস তোমরা নিজেরাই বলেছিলে। ফ্যাক্টস এর ফুল ফর্ম Ma'am, flexible alternating current transmission system. একদম। তাহলে ভেরি গুড, তাহলে হচ্ছে ফ্লেক্সিবল অল্টারনেটিং কারেন্ট ট্রান্সমিশন সিস্টেম। আচ্ছা, এটার বেসিক্যালি ইউজ করার উদ্দেশ্যটা কি? আমরা যে ট্রান্সমিশন মানে ট্রান্সমিট করছি, যে হাই পাওয়ার যে ট্রান্সমিট করছি, বেসিক্যালি এসি পাওয়ারের কথা বলা হচ্ছে। তো এসি লাইনে মানে এসি কারেন্ট বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে? আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এসিতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর যে ভ্যারি করে মানে কমছে বা বাড়ছে, সেটা উপরে অনেকটা কিছু রিলেট করছে একটা পাওয়ারকে, কারণ পি ইকুয়ালস টু বেসিক্যালি ভিআই কস ফাই বা কস থিটা। তো এই ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কি করে? এই পাওয়ার ফ্যাক্টরের জন্য যে পুয়ার পাওয়ার ট্রান্সমিশন হয় বা মানে ভোল্টেজ রেগুলেশন বলো বা এফিসিয়েন্সি বলো, যেগুলো ফ্যাক্টর কারণে মানে আমাদের ট্রান্সমিশন এফেক্ট করতে পারে, তো সেটা ডিপেন্ড করে অনেকটা পাওয়ার ফ্যাক্টরের উপর। তো আমি যদি এই ইকুইপমেন্টগুলোকে ইউজ করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি, তাহলে আমাদের সিস্টেমের এফিসিয়েন্সি বা আমাদের সিস্টেমের লস কমতে পারে, ঠিক আছে, এই সিস্টেম এফিসিয়েন্সি ইমপ্রুভ হতে পারে, আমাদের ট্রান্সমিশন মানে ভোল্টেজ রেগুলেশন বাড়তে পারে। তো এই ফ্যাক্টরগুলো যাতে আমাদের ইমপ্রুভ হয় বা স্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা বেসিক্যালি এই ইকুইপমেন্টগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দেখো দুটো জিনিস লেখা আছে, শান্ট কম্পেনসেশন, আর একটা লেখা আছে শান্ট শান্ট ক্যাপাসিটিভ কম্পেনসেশন, শান্ট ইন্ডাকটিভ কম্পেনসেশন। আচ্ছা, কম্পেনসেশন কথাটার অর্থ কি? কম্পেনসেশন বলতে পারো কম্পেনসেশন মানে কি?
পারবে কেউ? সামথিং লস নিয়ে একদম পাতি বাংলা ভাষায় কি বলে বলো? কম্পেনসেশন মানে কি? মানে আমরা অনেক ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করে থাকি বেসিক্যালি, মানে কথায় ক্ষতি কথায় হলে বন্ধুদের সাথে। হ্যাঁ বলো। কম্পেনসেশন, ক্ষতি হলে কিছু বলে না, কম্পেনসেট করি মানে কিছু ক্ষতি হলে কিছু দিয়ে দিই ওকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড। ক্ষতিপূরণ যেটাকে বলি আমরা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। তাহলে আমাদের ট্রান্সমিশন লাইনে ক্ষতি কি কি হচ্ছে যেটা পূরণ করা দরকার এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে? ক্ষতি কি কি হচ্ছে, বেসিক ক্ষতি কি কি হচ্ছে এসি ট্রান্সমিট করতে গিয়ে, এসি পাওয়ার? পাওয়ারের ক্ষতি হচ্ছে না। এক্স্যাক্ট, পাওয়ার লস হচ্ছে। আর ভেরি গুড, এফিসিয়েন্সি কমছে, ভোল্টেজ রেগুলেশন কমে যাচ্ছে। হুম। তাহলে সেই ক্ষতিগুলোকে পূরণ করতে গিয়ে আমি এই ইকুইপমেন্টগুলোকে ইউজ করব। তাহলে এই ইকুইপমেন্টগুলোকে ইউজ করলে আমার ক্ষতিটা পূরণ হয়ে যাবে। তাহলে আই এম গোয়িং টু ইউজ ক্যাপাসিটেন্স অ্যান্ড ইন্ডাকটেন্স অ্যাজ আ কম্পেনসেটিভ ইকুইপমেন্ট, ঠিক আছে? কম্পেনসেটিং ইকুইপমেন্ট হিসাবে এই দুটোকে ব্যবহার করব। তাহলে এবার দেখো, ক্যাপাসিটরের প্রপার্টি কি? লিডিং প্রপার্টি। আর ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ল্যাগিং প্রপার্টি। এবার ধরো কখন আমি শান্ট ক্যাপাসিটিভ কম্পেনসেশন করব। ধরো আমার একটা লোড এন্ড সাইডে একটা ইন্ডাকটিভ লোড কানেক্ট করা আছে, রিসিভিং এন্ড সাইডে একটা ইন্ডাকটিভ লোড কানেক্ট করা আছে। তাহলে রিসিভিং এন্ড সাইডে যদি আমার ইন্ডাকটিভ লোড কানেক্ট করা থাকে, ইন্ডাক্টরের প্রপার্টি কি? ল্যাগিং কারেন্ট ড্র করার, ঠিক আছে? ল্যাগিং লোড কারেন্ট ড্র করার, কারণ ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ল্যাগিং। তাহলে ল্যাগিং কারেন্ট যখন ও ড্র করছে তখন কি হতে পারে? পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করবে। ল্যাগিং কখন হয়? পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগ করে তখনই ল্যাগিং প্রপার্টি পাই। তাহলে এই পাওয়ার ফ্যাক্টরকে যদি আমি ইমপ্রুভ করতে পারি কোনো রকম ভাবে কিছু ইউজ করে, তখন আমি আমার ক্ষতি যেটা হচ্ছে ল্যাগিং কারেন্ট ড্র করার জন্য আমার কি হয়? হিউজ অ্যামাউন্ট অফ লস জেনারেট হতে থাকে আমার সিস্টেমের মধ্যে। তো এই ল্যাগিংটাকে আমি কি করে কম্পেনসেট করতে পারি? যদি ল্যাগিংটাকে কিছুটা কমাতে পারি, মানে সাপোজ যেটা নেগেটিভে রান করছে, ল্যাগিং মানে কি? দেখবে গ্রাফ যেটা ছিল আমাদের, ভিআই গ্রাফ যেটা ছিল ল্যাগিং নেচারের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্ষেত্রে ছিল পজিটিভ ওয়াই অ্যাক্সিস, ইন্ডাক্টরের ক্ষেত্রে ছিল নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস যদি আমার বাড়তে থাকে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস যদি আমার কনস্ট্যান্ট বাড়তে থাকে, তাহলে প্রচুর অ্যামাউন্ট অফ কারেন্ট ও ড্র করবে। তাহলে সেই মানে কারেন্ট ড্রয়িংটাকে যদি আমাকে কমাতে হয়, তাহলে আমি কি করব? ওটাকে মানে চাইবো যাতে আরো নেগেটিভটা কমে বাই অ্যাডিং আপ, ঠিক আছে? তার মানে নেগেটিভটা যদি আমার কমাতে হয়, তাহলে আমাকে কনস্ট্যান্টলি আরো বেশি করে পজিটিভ কিছু ইমপ্লিমেন্ট করতে হবে বা পজিটিভ কিছু অ্যাপ্লাই করতে হবে যাতে নেগেটিভ ভ্যালুটা কমতে থাকে। তাহলে নেগেটিভ ভ্যালু কমানোর জন্য যদি আমাকে পজিটিভ কিছু অ্যাড করতে হয়, তাহলে আমরা একমাত্র ইউজ করতে পারি ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর হচ্ছে বেসিক্যালি লিডিং প্রপার্টি। তাহলে লিডিং প্রপার্টির জন্য আমি যদি ক্যাপাসিটরকে ইউজ করি ফর কম্পেনসেটিং দ্য ল্যাগিং প্রপার্টি অফ দ্য ইন্ডাকটিভ লোড, তাহলে আমার সেখানে কিছুটা ক্ষতিপূরণ হতে পারে, মানে ক্ষতি যেটা হচ্ছিল সেটা কিছুটা পূরণ হতে পারে। তো অ্যাজ আ রেজাল্ট আমার কি হচ্ছে? যদি আমি লিডিং প্রপার্টি অফ ক্যাপাসিটরকে ইউজ করি, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হবে। আচ্ছা, এটা বোঝা গেছে না? এটা কনফিউশন আছে কোনো রকম সেটা বলো। গ্রাফটা মনে আছে কি? মানে বেসিক যে গ্রাফটা ছিল তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ডায়াগ্রামে, রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে? রেজিস্ট্যান্সের জন্য রেজিস্টিভ প্রপার্টিতে আমরা কি করতাম? ভোল্টেজ আর কারেন্টের ফেজ কত থাকে দুটোর মধ্যে? গ্রাফটা মনে আছে না ভুলে গেছো? একটা ট্রায়াঙ্গেল ছিল, মনে পড়ছে কি? মানে ওয়াই এক্স অ্যাক্সিসে হচ্ছে আমার ভি আর আই সুপার ইম্পোজ ছিল, মানে দুটোর মধ্যে ফেজ ছিল 0 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিসে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে ছিল আমার প্লাস 90 ডিগ্রিতে আমার কারেন্টটা থাকছিল, আর মাইনাস ওয়াই অ্যাক্সিসে নিচের দিকে ছিল আমার নেগেটিভ কারেন্ট, মানে মাইনাস আইটাকে ড্র করা ছিল। মনে পড়ছে কি ডায়াগ্রামটা? তাহলে নিচের দিকে হচ্ছে যে প্রপার্টিটা পাচ্ছি সেটা ইন্ডাকটিভ প্রপার্টি,
পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যে প্রপার্টিটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপাসিটিভ প্রপার্টি, আর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমার রেজিস্টিভ প্রপার্টি। তাহলে ইন্ডাকটিভ প্রপার্টিকে যদি কমাতে হয়, মানে মাইনাস ওয়াই অ্যাক্সিসটাকে যদি পজিটিভ টুয়ার্ডস পজিটিভ ওয়াই অ্যাক্সিস আমাকে আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, লিডিং কারেন্ট বা লিডিং পাওয়ার ফ্যাক্টর এরকম কিছু একটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেটা কিভাবে পসিবল, একমাত্র বাই ইউজিং ক্যাপাসিটর। ঠিক আছে, তাই জন্য আমরা শান্ট ক্যাপাসিটিভ কম্পেনসেশন এই কেসে ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে শান্ট ইন্ডাকটিভ কম্পেনসেশন। কিরকম, আমার ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে এসি কারেন্ট ফ্লো করছে, খুব ভালো কথা। এবার চার্জিং কারেন্ট, এসি কারেন্ট মানে চার্জিং কারেন্ট, কারণ ক্যাপাসিটেন্সের একটা এফেক্ট থাকছে। তাহলে এবার কি হয়, যদি আমার রিসিভিং এন্ড সাইডে যদি খুব কম অ্যামাউন্ট অফ লোড থাকে, সাপোজ রিসিভিং এন্ড সাইডে আমার প্রচন্ড কম অ্যামাউন্ট অফ লোড কানেক্টেড আছে, হেভি লোড কিছু নেই, তাহলে এই লো লোডের জন্য আমার, বা নো লোড কন্ডিশনে, আইদার লো লোড বা নো লোড কন্ডিশনে এই কারেন্ট যেটা ফ্লো করছে, ওখানে যদি লোড না পায় তাহলে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। তাহলে খুব কম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, মানে খুব লাইট লোড হলে আমার খুব কম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, যদি নো লোড হয় তাহলে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। তাহলে এটার জন্য কি জেনারেট হচ্ছে আমার, ধরো যেটা আমি একটু আগে বললাম ফেরান্টি এফেক্ট, যেটা বলছিলাম যে মানে খুব কম লোডেড কন্ডিশনে ক্ষেত্রে আমার ওটা মানে ওই রিসিভিং এন্ড সাইডটা কি হিসেবে অ্যাড করে, একটা পার্টিকুলার ক্যাপাসিটি ভোল্টেজ হিসেবে কাজ করছে, মানে ওখানে আমার ভোল্টেজটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে আমার সোর্স এন্ড সাইডে আমার আবার উল্টো দিকে পাওয়ার ফ্লো স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রিসিভিং এন্ড সাইডের ভোল্টেজ যদি কনস্ট্যান্ট বাড়তে থাকে বা সোর্সকেও ক্রস করে যায়, তখন উল্টো দিক থেকে আমার কারেন্ট ফ্লো করা শুরু করবে। তো এইবার সেই কন্ডিশনটা যাতে না হয়, মানে সেটা কেন বেসিক্যালি হয়, যদি আমার ক্যাপাসিটেন্স বেড়ে যায় লাইনের, তখনই এই এফেক্টটা স্টার্ট হয়। তাহলে সেটা যদি আমি কম্পেনসেট করতে পারি কোনো রকম ভাবে, এক্সট্রা চার্জিং কারেন্ট যেটা আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিসে ফ্লো করছে, তো সেটাকে যদি আমি কোনো রকম ভাবে টুয়ার্ডস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আনতে পারি, তাহলে আমার এই ফ্লো বাই এই ফেরান্টি এফেক্টটাকে আমি ডিক্রিজ করতে পারি। তো সেটা কিভাবে পসিবল, শান্ট ইন্ডাকটিভ কম্পেনসেশন। কারণ ইন্ডাক্টরের প্রপার্টি কি, ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ল্যাগিং প্রপার্টি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের উপর কাজ করছে। তাহলে আমি যদি কোনো কিছু প্রচন্ড পজিটিভ, সেটাকে যদি আমি কিছুটা একটু নেগেটিভ সাইডে আনতে চাই, তাহলে আমি চাইবো কিছু নেগেটিভ এফেক্ট সেটার উপর পড়ুক, বা নেগেটিভ কিছু এলিমেন্ট আমি সেটার মধ্যে অ্যাড করব। সেটা পসিবল কিভাবে, আমি যখন একটা ইন্ডাক্টরকে দিয়ে সেটাকে কম্পেনসেট করছি। তাহলে শান্ট ইন্ডাক্টর বেসিক্যালি ইউজ করা হয় এরকম টাইপের কম্পেনসেশনের ক্ষেত্রে। তাহলে পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকে, কারণ আমার যদি নো লোড কন্ডিশনে ওই সাইডে প্রচন্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ বেড়ে যায় রিসিভিং এন্ড সাইডে ডিউ টু শান্ট ক্যাপাসিটেন্স এফেক্ট, তখন আমার রিসিভিং এন্ড সাইড থেকে আমার সোর্স সাইডে কারেন্ট ফ্লো করা শুরু করতে পারে, কারণ সোর্স সাইডে তখন মানে ওটা ট্রিট করা হয় সোর্স সাইডটা অ্যাজ আ লোড। ঠিক আছে, তখন রিসিভিং এন্ড সাইডটা হয়ে যায় আমার সোর্স সাইড, আর সেন্ডিং এন্ড সাইডটা অ্যাড করতে থাকে অ্যাজ আ রিসিভিং এন্ড সাইড। তো জিনিসটা পুরো উল্টে যায়। তো সেটা যদি মানে সেটা যাতে আমাদের নালিফাই করতে হয়, তাহলে আমাদের শান্ট ইন্ডাকটিভ কম্পেনসেশন ইমপ্লিমেন্ট করা উচিত। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের দুটো মেথড, একটা শান্ট ক্যাপাসিটিভ কম্পেনসেশন আর শান্ট ইন্ডাকটিভ কম্পেনসেশন। আচ্ছা, এটার মধ্যে কোনো রকম কনফিউশন থাকলে বলো, আমি আবার বলে দেবো। একবার দেখে নাও নিজেরা, কোনো রকম কনফিউশন হলে বলো, আমি আবার বলে দেবো।
কোনো রকম কনফিউশন আছে বলো? হ্যাঁ ম্যাম clear। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ ওই বেসিক ইলেকট্রিক্যালের ডায়াগ্রামটা মনে আছে তো? ওটা হলেই হবে, মানে জাস্ট মানে এক্স অ্যাক্সিসে আমার হচ্ছে পুরো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, ওটা দুটো সুপার ইম্পোজ করে, সেই জন্য ফেজ ডিফারেন্স 0 হয়। আর উপরে ওয়াই অ্যাক্সিসে যেটা থাকছে সেটা হচ্ছে লিডিং কারেন্ট, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে ল্যাগিং কারেন্ট। তাহলে একটা হচ্ছে +90°, একটা হচ্ছে -90°। -90° যেটা নিচের দিকে টুয়ার্ডস মাইনাস ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে আমার ইন্ডাকটিভ এফেক্ট। আর উপরে যেটা আমার যাচ্ছে প্লাস পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, সেটা হচ্ছে +90°, মানে হচ্ছে ক্যাপাসিটিভ এফেক্ট। ঠিক আছে, এটা মনে রাখলেই মানে এটার মানে আনসার এখান থেকেই বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা আসছে বেসিক অ্যাপ্লিকেশনস অফ ফ্যাক ডিভাইসেস। তাহলে একটা হচ্ছে পাওয়ার ফ্লো কন্ট্রোল করছি, পাওয়ার ফ্লো কন্ট্রোল, ইনক্রিজ অফ ট্রান্সমিশন ক্যাপাবিলিটি, ভোল্টেজ কন্ট্রোল, রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন। এই যে রিঅ্যাক্টিভ লস যেগুলো হতো, মানে আইদার রিঅ্যাক্টিভ লস যেটা আমাদের এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে হয়, মানে হচ্ছে ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ প্রপার্টির জন্য যে লসগুলো হচ্ছে সেইগুলোকে কম্পেনসেট করতে পারছি। তো স্টেবিলিটি ইমপ্রুভ করতে পারছি, স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট, পাওয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে পারছি, পাওয়ার কন্ডিশনিং, ফ্লিকার মিটিগেশন, মানে হচ্ছে ফ্লিকারিং যেটা হতে পারে সেটা আমরা নালিফাই করতে পারি। আর ইন্টারকানেকশন অফ রিনিউয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড জেনারেশন অ্যান্ড স্টোরেজেস, মানে এসি পাওয়ার যেহেতু স্টেপ আপ স্টেপ ডাউন করা খুব ইজি, তাই ডিফারেন্ট ইন্টারকানেকশনের পদ্ধতিতে আমরা রিনিউয়েবল যে জেনারেশন স্টেশন বা ডিস্ট্রিবিউশন স্টেশন যেগুলো আছে সেগুলো ইউজ করে আমাদের এফিসিয়েন্সি বলো বা আমাদের ওয়ে অফ ট্রান্সমিশন বাড়াতে পারি, ইন্টারকানেক্ট করে আরো মাল্টিপল এরিয়াতে আমি ট্রান্সমিট করতে পারছি পাওয়ার। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইচভিডিসি ট্রান্সমিশন অ্যাডভান্টেজ আর লিমিটেশন। আচ্ছা, এইচভিডিসির ব্যাপারে আগের দিন আমি কি কি বলেছিলাম মনে আছে? মানে এইচভিডিসি ট্রান্সমিশনের জন্য আমার বেসিক্যালি কি কি রিকোয়ারমেন্ট ছিল? একটু বলতে পারবে কেউ? আগের দিন কিছু একটা বলেছিলাম। ম্যাম আরেকবার বলুন, শুনলি না? হ্যাঁ বলো 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 বলো, কোশ্চেনটা বলুন একটু। শুনতে পাচ্ছি না। কোশ্চেনটা বলুন, আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, এইচভিডিসি ট্রান্সমিশনের জন্য কিছু ফ্যাক্টর ছিল, ঠিক আছে? এইচভিডিসি আমি কখন ইউজ করবো বা এইচভিডিসি যে ট্রান্সমিট করব সেটা কিভাবে করব, সো সেটার ব্যাপারে কিছু মনে আছে? আমি যখন বহুত দূরে ট্রান্সমিট করতে হবে ম্যাম, হ্যাঁ। তখন আমি এইচভিডিসি ইউজ করি না। আচ্ছা, প্রসিডিওরটা কি ছিল? প্রসিডিওরটা কিভাবে হচ্ছে ফ্লোটা? ম্যাম তুমি ওটা বলেছিলে, হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু মানে খুব ভালো একটা কোশ্চেন করেছিলে নিজে, কোশ্চেনটা দেখো। হ্যাঁ ম্যাম, যখন ওটা ম্যাম রেকটিফায়ার দিয়ে ম্যাম ওটাকে এসি কে ডিসি কনভার্ট করবো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মানে ওটাকে ম্যাম হচ্ছে আমার হ্যাঁ সোর্স সাইড থেকে আমি একটা কনভার্টার ইউজ করছি, লোড সাইডে আরেকটা কনভার্টার ইউজ করছি। সোর্স সাইডে আমি কি ইউজ করছি? জেনারেশন স্টেশন থেকে যেই পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটা এসি পাওয়ার, সেটাকে কনভার্টারের মাধ্যমে মানে একটা ইনভার্টারের মাধ্যমে আমি ওটাকে এসিতে রেকটিফায়ারের মাধ্যমে আমি ডিসিতে কনভার্ট করছি। তো সেটা এবার এইচভিডিসি লাইনের সাথে কানেক্টেড, কন্ডাক্টরের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট ফ্লো করলো। নেক্সট আবার লোড এন্ড সাইডে আরেকটা বক্সের মধ্যে পড়ছে, মানে দ্যাট ইজ আ কনভার্টার। সেটা কি কনভার্টার? ইনভার্টিং। তাহলে ইনভার্টার থাকছে এই ডিসিটাকে আবার এসিতে কনভার্ট করে এবার লোড আমাদের যা কনজিউমার সাইডে সেখানে সাপ্লাই করছে। ভেরি গুড। তাহলে হচ্ছে এইচভিডিসি ট্রান্সমিশনের এটা একটা অ্যাডভান্টেজ যে আমার লেন্থের উপর কিন্তু অত এফেক্ট পড়ে না, ঠিক আছে? অত, কারণ আমাদের তো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট সেরকম ভাবে কাজ করে না। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে যেরকম ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ইউজ হচ্ছে সেটার ক্ষেত্রে যেরকম লস হতে শুরু করে রিঅ্যাক্টিভ লস, সেই এফেক্টটা নালিফাই হয় আমার এইচভিডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। ম্যাম যখন আমরা ন্যাশনাল গ্রিডে পাঠাই না রিজনাল থেকে, হ্যাঁ তখন আমরা এইচভিডিসি ইউজ করি, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এই কিছু কিছু লেন্থ, মানে যে এরিয়াগুলোতে বেশি ধরো দূরত্ব বা মাঝখানে কোনো রকম ভাবে ট্রান্সফরমার ইনস্টল করার পসিবিলিটি নেই যেসব এরিয়াতে, সেখানে মানে এইচভিডিসি লাইন দিয়ে সাপ্লাই বেসিক্যালি করা হয়, ঠিক আছে? মানে খুব রিমোট এরিয়া, মানে যেগুলো ধরো একদম আরবান এরিয়া, যেই জায়গাগুলো যেখানে ট্রান্সফরমার ইনস্টল করার
কস্ট বা মানে মেনটেন করার বা ইয়ে করার মানে একদম অসম্ভব, ঠিক আছে, মানে কিছুভাবে পসিবল না, কিন্তু প্রচন্ড দূরে আমাকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে হবে, সেই জায়গাগুলোতে আমি এইচভিডিসি জেনারেলি ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা আর কি কি হতে পারে বলো? একটা খুব বড় অ্যাডভান্টেজ আছে এইচভিডিসি এসি, যেটা একদমই নেই। এসি বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? ম্যাম ওখানে ম্যাম স্ক্রিন এফেক্ট হবে না ম্যাম, হ্যাঁ কোনো বলো লস বলো। না না না, একদম এসি বলতে বেসিক্যালি কি মাথায় আসে, মানে আমি যখন এসি ওয়ার্ডটা ইউজ করছি, একটা মাথায় একটা এক্সট্রা প্যারামিটার আমার মাথায় ক্লিক করে, সেই প্যারামিটারটা কি? ইনস্ট্যান্ট আমার মাথায় একটা প্যারামিটার ক্লিক করে। বেশি বললে। বলো বলো, এসির ক্ষেত্রে একদম এসির সাথে যুক্ত প্যারামিটারটা কি, মানে যেটা ছাড়া এসি ট্রান্সমিশন পসিবলই না, মানে যেটার উপর এসি পুরো মানে ডিপেন্ড করে বসে আছে। ম্যাম কারেন্ট আর ভোল্টেজ। আর কি কারেন্ট ভোল্টেজ তো দুটোর ক্ষেত্রেই লাগে। আর রেজিস্ট্যান্স। ঠিক করে বলো, এফ দিয়ে শুরু নামটা। এফপি হুম, কি দিয়ে শুরু ম্যাম? এফ এফ ম্যাম ফিল্ড। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হ্যাঁ হ্যাঁ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে ডিসির ফ্রিকোয়েন্সি কত? ডিসির ফ্রিকোয়েন্সি 0, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সির উপর কোনো ডিপেন্ডই করছে না, এটা একটা বিশাল মানে অ্যাডভান্টেজ এইচভিডিসির জন্য, ঠিক আছে। যার জন্য কি হতে পারে, আমার এই ফ্রিকোয়েন্সি যেহেতু ফ্যাক্টরটা নেই, সেজন্য আমার মানে ক্যাপাসিটিভ বা রিয়াক্টিভ কম্পোনেন্ট যদি আমি লাগিয়েও দিই, প্যাসিভ এলিমেন্ট যদি আমি লাগিয়েও দিই সিস্টেমের মধ্যে, আমি আগের দিন বলছিলাম যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স যেটা হয় এক্সেল, তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের আমরা বেসিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি, ওমেগা এল। তাহলে 2πfl, ওমেগা মানে 2πf ইন্টু এল। এবার 2 ইন্টু পাই ইন্টু এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি যদি আমার 0 হয় তাহলে আমার ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালুটা কত হয়ে গেল, এক্সেল এর ভ্যালুটা 0, ঠিক আছে। তাহলে আমার এই ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ যে প্রপার্টিগুলো সেগুলো অলমোস্ট নালিফাই হয়ে যাচ্ছে এইচভিডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে। তো সেই কারণে এটা ফ্রিকোয়েন্সির উপর ইন্ডিপেন্ডেন্ট বলে এটা একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা আর কি আছে, আরেকটা কি হতে পারে, আর কি হতে পারে অ্যাডভান্টেজ যেগুলো এসির বড় ডিসঅ্যাডভান্টেজ? এই যে হ্যাঁ দেখো যে রিয়াক্টিভ যে ব্যাপারটা বললাম, এই যে একটু আগে কিছু একটা নিয়ে ডিসকাস করলাম এই লিডিং ল্যাগিং এর ব্যাপারে, কিসের উপর ডিপেন্ড করছিল? ক্যাপাসিটেন্স আর হ্যাঁ কিসের উপর ডিপেন্ড করছিল ওগুলো? এসির উপরে ম্যাম। পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ মানে পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ 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 ডিসিটা তাহলে নেই। হ্যাঁ তাহলে এখানে কি এইসবের কিছু ব্যাপার আছে? না ডিসিতে নেই ম্যাম, তাই জন্য ম্যাম। হ্যাঁ ব্যাস, তাহলে আমার এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ ফেজ অ্যাঙ্গেল যদি হয়, দেখো নিজেরাই আনসার দিচ্ছ, মানে খুব বেসিক এর ওয়েতে ভাবলে নিজেরাই লিখতে পারবে, মানে খুবই ইজি। তাহলে ইজিলি যদি আমার ফেজ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড না করে, একদমই ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমার স্টেবিলিটি কি ইমপ্রুভ হবে না ইয়ে হবে, ডিটোরিয়েট করবে? ইমপ্রুভ হবে। ব্যাস এক্স্যাক্টলি, তাহলে আমার স্টেবিলিটি আরো বেড়ে যাবে নেটওয়ার্কের। আর এসি ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে আমার কি হয়, যেহেতু সব এসি মেশিন ইউজ করা হচ্ছে, একটা সিঙ্ক্রোনাইজিং ফ্যাক্টর থাকে, সব সিঙ্ক্রোনাইজ মোটর বলো বা যে সিঙ্ক্রোনাইজ ওয়েতে আমাকে ট্রান্সমিট করতে হচ্ছে, মানে ম্যাচিং করার ব্যাপার থাকে, মানে অল্টারনেটর যেগুলো ইউজ করা হয় ওগুলো তো জেনারেশন স্টেশনে ছাড়াও, বাট সিঙ্ক্রোনাইজ যে মেশিনগুলো থাকে সেগুলো সিঙ্ক্রোনাইজের এফেক্ট গুলো আমি নালিফাই করতে পারি, কারণ আমার কোনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে না। আচ্ছা আরেকটা কি হতে পারে, আর কিছু আছে? ম্যাম স্ক্রিন এফেক্ট হবে না? হ্যাঁ বলো বলো। স্ক্রিন এফেক্ট হবে না ম্যাম, বিকজ ওর পাতলা কন্ডাক্টর ইউজ হয় ম্যাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর এইগুলো হয়ে যাচ্ছে আমার অ্যাডভান্টেজ, ঠিক আছে, প্রচুর অ্যাডভান্টেজ হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার আর এইগুলো না হওয়ার জন্য এসির ক্ষেত্রে যে ধরো স্কিন এফেক্ট বা ফেরান্টি এফেক্ট টাইপের যে এগুলো হয়, লসগুলো হচ্ছে করোনা লস, এই জিনিসগুলো এগুলো আমরা ইজিলি ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে এলিমিনেট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার লিমিটেশন। লিমিটেশনটা কি? লিমিটেশন খুব কয়েকটাই লিমিটেশন আছে, বাট স্টিল লিমিটেশনগুলো কি কি বলো?
কি কি লিমিটেশন হতে পারে? কনভার্টিং করতে হবে এসি টু ডিসি বা হ্যাঁ, কনভার্টার যে দুটো সাইডে লাগছে আমার, ঠিক আছে, দুটো কনভার্টার লাগছে বোথ সাইডে। তাহলে আমার কনভার্টার যদি আমার বোথ সাইডে লাগে, মানে রিসিভিং এন্ড সাইড আর সেন্ডিং এন্ড সাইডে যদি আমার কনভার্টার লাগে, তাহলে আমার খরচা বেড়ে যাচ্ছে, মানে বাট এটা তো না ওয়ান টাইম ইনভেস্ট, হ্যাঁ হ্যাঁ বলো। এটা তো খালি ফর ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ওটাতে লিমিটেশন কি করে? না না, কনভার্টার গুলো যেগুলো ইউজ করছে, একটা রেকটিফায়ার ইউজ করতে হচ্ছে আর একটা হচ্ছে ইনভার্টার যেটা ইউজ করতে হচ্ছে, দুটো বক্স যেটা ইউজ করছি যে। ওটা খালি একবারই খালি ইনস্টল হবে না? হ্যাঁ, বাট ওই ইনস্টলেশন কস্টটা, কারণ ওগুলো হচ্ছে সব পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তৈরি হয়, অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস ইজ ভেরি এক্সপেন্সিভ, ঠিক আছে। তো সেই জন্য পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ইউজ করে আমাদের এই বক্সগুলোকে বানাতে হচ্ছে, ওই প্রত্যেকটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে খুব সেন্সিটিভ, ঠিক আছে, মানে খুব ছোট ছোট একদম ইয়ে হয়, যখন তোমার পাওয়ার ইলেকট্রনিক্স করবে জিনিসগুলো খুব মানে সূক্ষ্ম হয়। তো সেগুলো যদি একবার নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু রিপেয়ার করা যায় না, সেগুলোকে ডিরেক্ট রিপ্লেস করতে হয়। তো সেই এলিমেন্টগুলো এতটাই এক্সপেন্সিভ, যদি কোনো রকম ক্ষতি হয় মানে হচ্ছে একটা বিশাল বড় ড্যামেজ সিস্টেমটা, আবার নতুন করে একটা এসে প্লেসমেন্ট করতে হচ্ছে। তো সেটার জন্য যেহেতু পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমাদের কনভার্টারগুলোকে তৈরি করা হয়, সেই জন্য ওটার কস্ট হাই, মানে কনভার্টারগুলোর জন্য একটা কস্ট, মানে কস্টের ব্যাপার চলে আসে, এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা, আর কি হতে পারে? হারমোনিক্স ওয়ার্ডটা শুনেছো? হারমোনিক্স, মেশিনে কি হারমোনিক শব্দটা এখন অব্দি শুনেছো? হারমোনিক্স? আচ্ছা ছাড়ো তাহলে, এটা এসির ক্ষেত্রে যখন এখনো শোনোনি, তাহলে এটা নিয়ে আমি পরে ডিসকাস করবো, হারমোনিক্স নিয়ে, ঠিক আছে। হারমোনিক্সের একটা এফেক্ট থাকে বোথ ডিসি বা এসি সাইডে, দুটোর ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আর একটা হচ্ছে যেহেতু মানে লেন্থ, মানে প্রচুর হাই ডিস্টেন্স, মানে অনেকটা বড় ডিস্টেন্সে আমাকে এইচভিডিসি মানে লাইন সাপ্লাই করতে হচ্ছে, হাই ভোল্টেজ সাপ্লাই করতে হচ্ছে, অনেকটা লেন্থ অফ লাইন যেহেতু আমাদের বেড়ে যাচ্ছে, তাহলে সেই লেন্থ মানে সেই হিট লস যেটা হচ্ছে, হিট যে জেনারেটটা হচ্ছে, সেটার জন্য একটা আলাদা কুলিং সিস্টেম আমাকে ইনস্টল করতে হচ্ছে। তো সেই মানে যে বেসিক্যালি যে কনভার্টারগুলো হিট জেনারেট করছে, তো সেই কনভার্টারগুলোর জন্য একটা আলাদা কুলিং সিস্টেম আমাকে ইনস্টল করতে হচ্ছে ফর এইচভিডিসি। তো সেইগুলো হচ্ছে বেসিক কয়েকটা লিমিটেশন ফর এইচভিডিসি ট্রান্সমিশন। তো তোমাদের মোটামুটি এইচভিএসি আর এইচভিডিসি নিয়ে একটা ভালো মতো আইডিয়া হয়ে গেছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিসকাশন অন ফিউ এইচভিডিসি সিস্টেম ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে এটা পড়ে নেবে, এটা খুব কিছুই না, মানে কোন কোন জায়গায়, চন্দ্রপুর কর্ণাটকা, কোন কোন জায়গায় কত মেগাওয়াটের কত কিলোমিটার লাইনের এইচভিডিসি সিস্টেম লাইন আছে, সেটা একবার দেখে নেবে। যে লাস্ট স্লাইড যেটা আছে 12 নম্বর, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের বেসিক যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা আমি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা বলো, এত অব্দি বুঝতে কি খুব কঠিন লেগেছে এইচভিএসি বা এইচভিডিসি? না ম্যাম। ঠিক আছে, তা তোমরা যদি চাও আমি ফ্যাক্টস যেই ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আরো বেশি ডিসকাস করতে পারি ডিটেলসে, ঠিক আছে। তাহলে সেটা যদি পরে টাইম থাকে তখন আমি আরো বেশি করে ওগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে পরের দিন এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে এসো, ঠিক আছে, একটু কোশ্চেন আনসার ডিসকাস করে নেবো, তাহলে এই চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ হয়ে যাবে। আজকে যে পার্টটা পড়ালাম কম্পেনসেশন, এই পার্টগুলো একটু ভালো করে পড়ে এসো, আর যেগুলো আগের দিনও পড়িয়েছিলাম একটু ভুলে ভুলে গেছো, যেগুলো বলতে পারছিলে না, মাঝে মাঝে আটকে যাচ্ছিলে, সেই জায়গাগুলো একবার খুব ভালো করে পড়ে এসো। আমি এই পার্টগুলো নিয়ে তাহলে নেক্সট দিন কোশ্চেন আনসার ডিসকাস করে দিয়ে আমি এই চ্যাপ্টারের পর নতুন চ্যাপ্টারটা স্টার্ট করব, ঠিক আছে। এত অব্দি ক্লিয়ার? আর কোনো রকম কোশ্চেন আছে আজকে এই চ্যাপ্টারটা থেকে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওকে, আমি তোমাদের সবার অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা তাহলে এবার আমি তাহলে লিভ করছি। থ্যাংক নেক্সট ইউ ম্যাম। ক্লাসে থার্সডে, হ্যাঁ নেক্সট ক্লাস থার্সডে আছে পাওয়ার প্ল্যান্টের, সেদিন নতুন নিউ অঙ্কটা করাবো পাওয়ার প্ল্যান্টে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক স্টার্ট করবো ডিডিপিতে, ঠিক আছে, মানে কোয়েশ্চেন আনসার ডিসকাস করার পর। ওকে ওকে, থ্যাংক ইউ।